যখন এই শ্যুটটা হয়েছিল তখন আমার বাবা বেঁচে ছিলেন, কিন্তু গত 31শে জুলাই আমার বাবা আমাদের ছেড়ে পরলোক গমন করেন। বাবার জন্যই আজকের এই ট্রিবিউটটা। তো অনেক কিছু স্বপ্ন দেখেছিলাম, অনেক কিছু ভেবেছিলাম যে করব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। তবে বাবা মারা যাওয়ার দুদিন আগেই আমি আবার একটা ভালো কোম্পানিতে চাকরি পাই অ্যাজ আ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে। তবে একটা কথাই বলবো যে প্রতিনিয়ত বাবাকে খুব মিস করি, খুবই মিস করি। এটা কথা দিয়েছি যে আগামী দিনেও আমি সবার ভালোভাবে খেয়াল রাখবো, যত্নে রাখবো। তবে এটাই বলবো, বাবা তুমি যেখানেই থেকো খুব ভালো থেকো, শুধু এইটুকুই বলার আছে। সংস্কৃত সাবজেক্টটা আমার খুব পছন্দের, মানে খুব ভালো লাগতো। খুব ডিফিকাল্ট একটা ওই সাবজেক্ট। সবাই বলতো নর নর উনারা বেঞ্চের উপর দাঁড়া, কিন্তু ওইটাই আমার খুব একটা ভালো লাগা শুরু হয়েছিল। 2012-তে যখন টিউশন শুরু করলাম, প্রথম টিউশন হচ্ছে আমার 125 টাকা মাইনে। মানে আমি মাইনে নিয়ে একজনকে শুরু করেছিলাম। তো তারপর থেকেই একজন দুজন হতে 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 35 জন অবধি আমার স্টুডেন্ট ছিল। তো তারপর তুমি অ্যাপ ক্যাব চালানো তারপরে কবে নিলে? আমার বন্ধু ও আইপ্যাকেই তো করতো, চৈতি। তো যখন ও যেত না তখন আমি কি করতাম, ওই আপ ডাউনের সময় উবেরটা অন করে নিতাম। তখন আমার একটা ইনকাম, একটা এক্সট্রা ইনকাম। 6 তারিখ, মার্চ মাসের 6 তারিখ থেকে আমি উবের, র্যাপিডো, মানে বাইক রাইড শুরু করলাম। তুমি বাইক রাইড শুরু করলে, মেয়ে ড্রাইভার বলে কি সমস্যা হয় কখনো? প্রচুর প্রচুর, মানে মেয়েরাই মেয়েদের শত্রু হয়, এটা আমি বুঝলাম। অ্যাকচুয়ালি ধরুন প্রচুর মানুষ বুক করেছে, রাইড ক্যান্সেল কেন? আনকমফোর্টেবল লাগছে। তো সেটা কাদের থেকে বেশি আসে, ছেলেদের থেকে না মেয়েদের থেকে? ছেলে থেকে কম। ছেলেদের থেকে কম আসে, মেয়েদের থেকে প্রচুর আসে, প্রচুর। আর একটা যেটা খুব খারাপ অভিজ্ঞতা হয়েছিল, একদিন একজন উঠেছিলেন, ওঠার পর উনি হট করে আমার কোমরে হাত দিয়েছিলেন, ঠিক আছে? তারপরে আমি যখন একটু এগিয়ে যাই তখন উনি আমার, মানে মোবাইল ওনার ঘাটার নাম করে উনি আমার পায়ে হাত দিয়েছেন। কথায় বলে পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, কথাটা কিন্তু পুরোটাই সত্যি। তবে আজকে আমার দেবী আনলিস্টের পডকাস্টে যিনি অতিথি, তিনি গাড়ি ঘোড়া তো অবশ্যই চড়েন, তবে তিনি চালানো। অর্থাৎ আজকে আমার এই আড্ডায় রয়েছেন অ্যাপ ক্যাব চালক কেয়া ব্রহ্ম। কেয়া, স্বাগত জানাই তোমাকে, ওয়েলকাম। এবং কেয়ার কথা বা কেয়ার জার্নি যখন আমি অফ ক্যামেরা বা ওর সঙ্গে যখন কথা হচ্ছিল আমাদের এই পডকাস্ট নিয়ে, তখন যখন শুনেছি তখনই মনে হয়েছিল যে মানুষের জীবন কত রকম ভাবে এগোয়। একটা প্ল্যান করে মানুষ শুরু করে, আর প্ল্যান ওয়াইজ কখনোই এগোয় না। কারণ এ কারণেই বলছি আমি, কারণ সংস্কৃত নিয়ে ভিক্টোরিয়া কলেজ থেকে পড়াশুনো করা, গ্রাজুয়েশন, তারপরে রবীন্দ্র ভারতী থেকে সেখানে উচ্চশিক্ষা MA করেছো, তারপরে এছাড়াও সংস্কৃত নিয়ে পড়াশুনো রয়েছে। সেখান থেকে এখন একটি অ্যাপ ক্যাব চালক, মানে অ্যাপ ক্যাব চালান কেয়া, এবং তার পাশাপাশি পুরো পরিবারকে সামলান। তো জার্নিটা কিরকম, কিভাবে এই জার্নিতে এলেন, কিভাবে আগামী দিনের পরিকল্পনা করছেন, পুরোটা নিয়েই কেয়া তোমার সঙ্গে আজকে কথা বলবো। আচ্ছা, ভিক্টোরিয়া কলেজ থেকে পড়াশোনা করেছো সংস্কৃত নিয়ে, সংস্কৃত যখন নিয়ে পড়াশোনা করবে সিদ্ধান্তটা কার ছিল, তোমার? আমার ছিল। মানে যখন আমি এইচএস দিই তো তখন আমি সংস্কৃতে লেটার পেয়েছিলাম, তো ফিলোসফিতেও পেয়েছিলাম। এবার তো আমার ইচ্ছা ছিল যে সংস্কৃত সাবজেক্টটা আমার খুব পছন্দের, মানে খুব ভালো লাগতো। খুব ডিফিকাল্ট একটা সাবজেক্ট। ওই সবাই বলতো নর নর উনারা বেঞ্চের উপর দাঁড়া, কিন্তু ওইটাই আমার খুব একটা ভালো লাগা শুরু হয়েছিল। তারপরে আমি গ্র্যাজুয়েশন তো করলাম, করার পর ইচ্ছা, এবার আমার যেহেতু আমার বাবাও প্রাইভেট গাড়ি চালাতেন, তো বাবার পক্ষে পসিবল ছিল না যে আমার পড়াশোনাটাকে কন্টিনিউ করানোর। কারণ তখন আমাদের, মানে আমার দাদা, আমার বৌদি আর আমরা পুরো একটা সংসার। বাবার তখন নিজস্ব ট্যাক্সি ছিল, মানে এমটি গাড়ি, তারপরে তো ওই WMT মানে গাড়ি বাদ হয়ে যায়। তো আমার দাদারাও তখন, মানে তার কিছু মাস আগেই, মানে বিয়ের 6 মাস পর থেকে দাদারা আলাদা হয়ে যায়। তখন থেকে আমি, বাবা মা, তখন থেকে আমি বললাম ঠিক আছে, তো আমি এটাকে এগিয়ে নিয়ে যাব। তখন থেকে আমি টিউশন শুরু করলাম। তখন আমি যখন প্রথম টিউশন করি, মানে 2011-তে আমার গ্র্যাজুয়েশন, এই মানে আমার উচ্চ মাধ্যমিক। তো তারপরে আমি যখন 2012-তে যখন টিউশন শুরু করলাম, প্রথম টিউশন হচ্ছে আমার 125 টাকা মাইনে। মানে আমি মাইনে নিয়ে একজনকে শুরু করেছিলাম। তো তারপর থেকেই একজন দুজন হতে 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 35 জন অবধি আমার স্টুডেন্ট ছিল, মানে একটা টাইমের পর। মানে তখন আমি দুহাতে টাকা ইনকাম করছি। ইভেন আমাদের সোদপুরে সংহতি বলে একটা জায়গা আছে, তো ওখানে আমি বাড়ি ভাড়া করে
আমি টিউশনই করতাম। তো তখন আমার একজন স্টুডেন্টের মা তিনি আমাকে বলেছিলেন যে তুমি পড়াশোনাকে এত যখন ভালোবাসো, তো আমি তোমাকে হেল্প করব, তোমার কোনো কিছুতে আটকাবে না। তো ওই মুহূর্তে উনি, আমার মা এবং তারপরে আমিও আমার মাস্টার্সটা কমপ্লিট করি। আচ্ছা। কমপ্লিট করার পর আমি সংস্কৃতিতে আমি আমার গ্রামার কোর্সটা কমপ্লিট করি। কারণ আমার গ্রামারটা খুব একটা ন্যাক শুরু হয়েছিল যে কিভাবে মানে ধাতুরূপ যে কঠিন বা শব্দরূপ কঠিন এটা কখনো মনে হয়নি আমার। কারণ ওইখানে এত ভালো করে শেখানো হতো। তো তারপরে এবার যখন আমি ভাবলাম যে ওটাকে নিয়ে আমি এগোবো, বিএড করবো বা এগোবো, তখনই তো ২০২১ সালে লকডাউনটা শুরু হয়ে যায়। ঠিক। এবার তখন আমার ওই স্টুডেন্টরা কমতে ৪ জন ৫ জন এসে দাঁড়ায় যে অনলাইনে। হুম। তখন তাদের বাবা-মারা বলেন যে অনলাইনে কি পড়বে? তো এমনিই পাস। তখন আমার পুরো মানে ওই যে সংস্কৃত সাবজেক্টটা নিয়ে যে এগোনো, ওটা তখন ওখানেই স্টপ হয়ে যায়। আচ্ছা। তো তারপর আমার মাকে আমি বলি যে কিছু তো আমাকে করতেই হবে। তখন টিউশনও বন্ধ হয়ে তখন গেল। টিউশন বন্ধ হয়ে গেল। তখন আমার মায়ের সোনা বন্ধক রেখে, মুথুটে সোনা বন্ধক রেখে এবার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কোর্সে ভর্তি করালেন। তো সেটারও একটা গল্প আছে। তো আমার ভাই মানে আমার কাকার ছেলে, ও তখন অলরেডি চাকরি পেয়ে গেছে। তো আমার মা যখন মানে আমি যখন ওকে বললাম যে, "ভাই একটু হেল্প কর না। তুই তো কেরিওগ্রাফ এই শ্যামবাজারে সবাই চেনে। মানে একটা মানে ইনস্টিটিউট।" তো ওকে যখন বলল, ও বলছে, "না, না অনেক তোর বয়সও হয়ে গেছে। ২৬ পেরিয়ে গেছে। না, না হবে না।" মানে ও অতটা পাত্তা দিল না। তো আমার কাকা, মেজো কাকা আ তিনি ঠিক মানে একটা মানে খোঁজ খবর নিয়ে আমাকে ওখানে আমি কোর্স করলাম। তো ফার্স্ট মানে ওখানে যতজন করেছিল মানে আমরা যখন কোর্স করতাম আমাদের ১৫ জনের ছিল। হুম। তো ফার্স্ট ইন্টারভিউটা ক্র্যাকটা আমিই করি। আচ্ছা। গ্লোবাল আইএনসিতে একটা গুজরাট বেস কোম্পানি ছিল। তো সেখানে আমি ১.৫ বছর চাকরি করেছি। হুম। মানে ভালোই চলছিল ওখানে। তো ওখানে আরএসএম এর সাথে একটু ঝামেলা হলো। তখন আমার একটা বন্ধু বলল যে, "তুই চাকরি করবি? মানে কংগ্রেসের হয়ে আমি এরকম করি।" মানে ও পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত। হুম, হুম। লখনৌতে গিয়ে করতে হবে। এবার আমি বললাম, "ঠিক আছে করব।" এবার আমার একটু সত্যি কথা বলতে হিন্দিটা আমার বুঝতে পারি বাট বলতে প্রবলেম। আচ্ছা। যাই হোক তখন আমি লখনৌ চলে গেলাম। এবার লখনৌতে গিয়ে আমি ১.৫ মাস মতো করলাম। এবার ওখানে কি হতো মানে খাবারের খুব সমস্যা। মানে ওখানে আমি যেই টাকাটা পেতাম, ৳১৫,০০০ মাইনে পেতাম। তো ওতে আমার ওখানে রুম ভাড়া, খাওয়া দিয়ে মানে নিজে কি চালাবো বা বাবা-মাকে কি দেবো? তখন কলকাতায় চলে এলাম। তখন যখন কাজ খুঁজি তখন আমার ওই বন্ধু চৈতি বলে, তো ও আইপ্যাকে করতো। মানে হুম। ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি যেটা সবাই চেনে। একদম। তো ওখানে ও বলল যে, "তুই ইন্টারভিউ দিয়ে আয় হয়ে যাবে।" তো ওখানে ইন্টারভিউ দিলাম তো হয়ে গেল। ওখানে ৪.৫ বছর ওখানে চাকরি করলাম। আচ্ছা। তো ২০২৪ এ যখন ইলেকশনটা যখন মানে হয়ে যাওয়ার ১ মাস আগে তো ওনাদের একদিন হুট করে মেইল এলো যে আ লাগবে না। এরকম তার আগে প্রচুর মানুষদেরকে মানে ছাঁটাই করছিল। হুম, হুম। মানে কারণ কি জানা নেই। তো তখন আমি আর আমার মা এবার তখন আমার গাড়ির মানে স্কুটি কেনা, আবার গাড়ির লোন চলছে। এবার কাজ না করলে তো একটা মানে কেমন একটা লাগে। তখন আমার বাবা মানে একদম সুস্থ স্বাভাবিক। বাবা তখন আচ্ছা, তোমাকে ইন্টারাপ্ট করে জিজ্ঞেস করছি। হুম। যখন মেইল এলো যে না কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হলো, তখন কারণ জানতে চেয়েছিলে? হ্যাঁ, তখন কারণ জানতে চাইলাম। তো কারণে কোনো রিজন নেই যে উনারা মানে উনারা মেইল করেছিলেন যে মানে মানে আর আসতে হবে না। আচ্ছা। কিন্তু যখন আমি পরের দিন যখন গেলাম, তখন আমাদেরকে উনারা একটা মানে কপি দিয়েছিলেন যে ওখানে কপিতে লেখা মানে সাইন করতে আমাকে দেওয়া হয়েছিল যে আমি রিজাইন দিচ্ছি। ঠিক আচ্ছা। আছে? যাই হোক সেখানে সব টাকা পয়সা পেয়েছিলে? হুম, আচ্ছা। পেয়েছিলাম। না, না ওটা এখনো স্টপ হয়নি। ওটারও একটা গল্প আছে। ওকে। এবার মাকে বললাম যে কিছু তো করতে হবে, এরকমভাবে তো চলা যায় না। তখন আমার বাবার একটা বন্ধু একটা ভ্যান মানে যে ভ্যান গাড়ি হুম। বলল যে, "নে তুই কি করবি? ব্যবসা করলে কর।" তখন আমি আমার পিসির দোকানের সামনে দাঁড়িয়ে আমি আর আমার মা সকালবেলা করে কচুরি আর রাত্রেবেলা করে রুটি, মাংস মানে ছোলা সেদ্ধ এগুলো বিক্রি করতাম। আচ্ছা, ওই ভ্যানটাতে। ওই ভ্যানটাতে মানে খোলা ভ্যানে। সে এবার তো তখন এখন ব্লগারদের যুগ, সে ব্লগারদের ভিড় এরকম। তো যাই হোক এবার ওটা আবার একটু যখন হয়ে গেল আ তখন ওই আইপ্যাক থেকেই আমাকে আবার বলল যে, "তোমাকে আবার নেওয়া হবে। কারণ তোমার চাকরিটা খুব মানে তুমি ভালো করেছো, আবার নেওয়া হবে।" এবার তখন আবার আমি জয়েন করলাম। কারণ ওই
চাকরি পেয়ে গেছি একটা, যে ওখানেও একটা ভালো ইনকাম করতাম। তো ওখানে যখন ইলেকশন অবধি সব, মানে চাকরিটা ওখানে ইলেকশন অবধি করলাম। ইলেকশনের পর আমাদের কি হয় যে ১ মাস বা ১৫ দিনের একটা ছুটি দেওয়া হয়। কারণ টানা যেহেতু ৬০ দিন কাজ, তখন কোনো ছুটি নেই। এবার তখন ওই ১ মাসের যে ছুটিটা হলো, তখন আবার মেল এলো যে, "না, আর কাউকে আমরা কাজে রাখবো না।" মানে কাউকে, মানে তো ওখান থেকে আবার সব আবার ছাঁটাই হলো। হুম। তো ওই মুহূর্তে আমি যে গ্লোবেলায় যখন ছিলাম, তখন ওখানকার একজন ম্যানেজার ছিলেন, ইন্দ্রাণী ভট্টাচার্য। তো উনি আমাকে একদিন ফোন করলেন যে, "তুই করবি? আমার কোম্পানি আমি নতুন লঞ্চ করেছি।" আমি বললাম, "হ্যাঁ, করব। কেন আমার কাজ দরকার।" বলছে, "হ্যাঁ, তুই তো।" আমি বললাম, "আমার তাহলে পুরো টেরিটরি আমাকে ফেরত, মানে ফিরিয়ে দিতে হবে।" কারণ ওইখানে আমার সেল প্রচুর। আচ্ছা, কোন টেরিটরি ছিল মানে সেটা? আমার হচ্ছে লাউহাটি, পোলেরহাট, ঘটকপুকুর। আচ্ছা। আবার ওখানে যে ডক্টর সাহেব হোসেন, মানে ও আমার পুরো বন্ধু। মানে আমার বয়সী সে। মানে আমি, মানে বন্ধু, মানে যখন আমার কাজ, আমি যখন ছিলাম না, ডিটাচ ছিলাম, তখনও কিন্তু ওর সাথে আমার ভালো বন্ধুত্ব ছিল। হুম, হুম। তারপরে যখন আমি সেখানে জয়েন করলাম, ভালোই চলছিল। মানে আমি বলব না যে সেখানে আমার খারাপ চলছিল। এবার হতে, হতে কি হলো, উনি একদিনকে আমাকে হট করে বললেন যে, "শোন না, তোর বাজাজ কার্ডটা আমাকে একটু দিবি? আমি একটা iPhone কিনবো।" তো তখন মানে আমার যে খুব ক্লোজ, মানে আমার যে, মানে আমি যাকে ছাড়া মানে এক মুহূর্ত চলতে পারি না। তো সে আমাকে প্রচুর বারণ করেছিল। সে কে? সে ছাড়া আমি অন্ধ। মানে আমার, মানে জীবন সঙ্গিনী বলতে গেলে। আচ্ছা। ঠিক আছে? মানে সেটাও একটা জার্নি। হুম, আ সেটার কথায় আমরা আসবো। অবশ্যই। তো এবার আ সেই জার্নিটাও একটু অনেকটা বড়। হুম, হুম। ঠিক আছে? কিন্তু আমার বাবা-মা না থাকলে সেই জায়গাটায় আমি হয়তো আসতেই পারতাম না। এবার যাই হোক, তো সে আমাকে অনেকবার বারণ করেছিল। কারণ এই ম্যাডামই, মানে এই ম্যাডামের মেয়েকেই যখন আমি গ্লোবালায় ছিলাম, যখন মানে তার মেয়েকে যখন সে স্কুলে বা ভর্তি করতে পারছিল না, তখন সে আমাকে বলেছিল, "একটু হেল্প করবি?" তখন আমি মাকে অনেক কনভিন্স করি। আমি মুথুটে গয়না রেখে উনাকে টাকা দিয়েছিলাম। ৳১০,০০০। আমার আজও মনে আছে। কিন্তু যখন আমি লখনৌ চলে যাই, যখন উনি টাকা ফেরত দেন, তখন উনি ৳৭,০০০ ফেরত দিয়েছিলেন। তো উনি বলেছিলেন যে, "না, কেয়া তো ৳৩,০০০ আগেই নিয়ে নিয়েছে বা আমাদের দেয়নি।" কিছু একটা এরকম বলেছিলেন। তখন আমার মা বলেছিল যে, "তুই যেই যাচ্ছিস, তুই যা, টাকা পয়সা দিয়ে হেল্প করবি না।" কিন্তু কোথাও গিয়ে একটা ইমোশন হয়ে গিয়ে আমি ওনাকে ওই মোবাইল কিনতে কিন্তু ওই বাজাজ কার্ডটা আমার মানে দিয়েছিলাম। মানে ১ম বাজাজ কার্ডটা কিন্তু ওনার জন্যই। তারপরে উনি একটা ওনার বললেন, "দেখ না, আমরা তো একটাই খাট, বিছানা, আমার বাড়ির এরকম। তো তোর নামে একটুখানি যদি কিছু কিনি।" আমি তখন একটু আমার ভয় লেগেছিল যে আজকে আমার নামে ৳১০,৩৮৫ যে লোন করলো, বাই চান্স যদি দিতে না পারে, তখন কি হবে? তখন সে বারণ করা সত্ত্বেও আমি কোনো, মানে তার সাথে ঝামেলা করেও আমি দিয়েছিলাম। যদি আমার চাকরিটা থেকে যায়, যদি কোনো কারণে ইয়ে না হয়। তো তারপরে কি হলো? আস্তে, 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 আস্তে উনি যখন ৩ মাস ৪ মাস ঠিকঠাক দেওয়ার পর উনার আসল রূপ শুরু হলো। মানে উনার কোম্পানি তখন লসের দিকে। মানে আমি ছাড়া বা আরেকটা ছেলে ছিল দমদম টেরিটরি যে দেখতো, সৌনভ বলে। আমার ম্যানেজার ছিল সুভাষিস দা। এই ৩ জনে মিলেই আমরা কোম্পানিকে দাঁড় করিয়ে রেখেছিলাম। মানে আমি প্রত্যেক সপ্তাহে টাকা দিয়ে, মানে টাকা নিয়ে আসতাম কালেকশন করে। সেই টাকা দিয়ে কিন্তু উনার সমস্ত কিছু চলত। মানে সেটা উনি নিজেও স্বীকার করেন। তারপরে যখন বাউন্স খাওয়া শুরু হলো, এবার এদিকে আমার স্কুটির লোন, আমার মোবাইলের লোন, সবকিছু আমার ওই একটাই ততক্ষণে তুমি স্কুটি কিনে নিয়েছো। না, আমার তো স্কুটি ছিল একটা। আচ্ছা। কিন্তু ওটা পুরনো স্কুটি হয়ে গেছে। কিন্তু এবার একটা ওইটা দিয়ে কি অত দূর, দূর লং যাওয়া যাচ্ছিল না। তখন আমি একটা স্কুটি নিজে আবার কিনলাম। মানে নিজের টাকা দিয়ে। এবার সেই লোনটা তো আমাকে দিতে হয়। প্লাস আমি মোবাইল নিয়েছিলাম একটা, সেই লোনটা। এবার লোনটা যদিও বা, মানে আমার যে জীবনসঙ্গিনী সে আমাকে গিফট করেছে। এবার তাকে আমি পুরোটা দিতে দিই না। কারণ ৳৩,০০০ করে লোন। আমি বলেছি যে, "তুই ৳২,০০০ করে দিবি, আমি ৳১,০০০ করে দেব।" আচ্ছা। ঠিক আছে? কারণ তার উপর আমি কেন পুরোটা চাপিয়ে দেব? তো এবার তো দিতাম। এবার সেই ১ম মাসটা বাউন্স খেলো আমারও। কারণ তারটা দিতে মানে হলো না বলে। তখন যখন আমি তাকে বাউন্সের চার্জেস এর টাকা চাইলাম, তখন তো বিশাল অশান্তি যে হ্যাঁ, এরকম। তখন আমি আবার নতুন অ্যাকাউন্ট খুলি। তো সেটাকে ট্রান্সফার করি। তো এখন কি হয়? তো এখন পুরো শোধ হয়ে গেছে? কার? উনার? হুম। না, উনার শোধ হয়নি। এবার উনি কি করেন? উনি দিয়ে দেন। আমি বলব না যে, মানে উনার হাসব্যান্ডটা ভীষণ ভালো মানুষ। ভালো মানুষ বলতে মানে এখনো অব্দি বিট্রে করেননি। উনি দিয়ে দেন, কিন্তু আজ দেবো, কাল দেবো, একটা ডেট দিচ্ছে। এতে কি হচ্ছে? বাজাজের লোক আমার বাড়ি চলে আসছেন। যেটা আজ অব্দি, মানে আমার ৩১ বছর জীবনে, মানে আমার বাবার ক্যান্সার। তো এই জীবনেও, মানে আমার বাবার যখন অত বড় স্টেজও যখন হলো, মানে আমরা যখন পেরিয়ে উঠলাম, তখনও কিন্তু
মানে আমার মোবাইলের জন্য হোক বা আমার গাড়ির লোনের জন্য হোক বা আমরা যে আমাদের খাবার কোনো প্রবলেম বা এরকম কোনো কিছুর জন্য কেউ বলতে পারবে না কারোর থেকে আমরা 1 টাকাও চেয়েছি। তো সেখানে দাঁড়িয়ে বাজাজের লোক যখন আসছেন তো ওনারাও কিন্তু দেখেছেন। তো ওনারাও কিন্তু বলছেন যে, "আপনি এরকম দিলেন কেন?" আমি বললাম, "আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি।" বলছে, "এরকম মানে এরকম তো খুব কম মানুষ পাওয়া যায় যে এরকম দিয়ে দেয়। যে আপনি এরকম চাইলেও আপনি চেনেন না, জানেন না দিয়ে দেবেন?" তো দিয়ে দিয়েছি। তো ওনারা দিচ্ছেন টাকাটা। কিন্তু কোনো মাসে 20, কোনো মাসে 25। কি হয়েছে? এতে কি হয়েছে? আমার এসআইপি একটা করেছিলাম, সেটা আমাকে বন্ধ করে দিতে হয়। কারণ এসআইপির তো একটা টাইম আছে। মানে আমার তোমার সেভিংসটা আর হচ্ছে না। সেভিংস হচ্ছে না। আমার একটা মানে অটল পেনশন যোজনা একটা গভর্নমেন্ট এমপ্লয়ি মানে একটা টাকা দিতাম, সেটা বন্ধ করে দিতে মানে সেটাও দিতে পারছি না। সব বন্ধ করে দিতে হলো ওনাদের জন্য। ইভেন ওনাদের মানে ওনারা কিন্তু আমার বাউন্স চার্জেসটাও দিত। কিন্তু আগামী ৩ মাস, এই ৩ মাস ধরে সেটাও ওনারা বন্ধ করে মানে দিয়েছে। গত ৩ মাসে দিচ্ছেন না। দিচ্ছে না। যার ফলে আমার সেটা হয়ে গেছে ১৭০০ সামথিং হয়েছে। যেটা ওনারা বলছে, "হ্যাঁ, মাথায় আছে। দিয়ে দেবো। আমরা কারোর টাকা মারি না।" তো ওনাদের এখন বক্তব্য হচ্ছে, ওনার ওয়াইফ আমাকে মেইল করে বললেন যে, "তোর থেকে আমরা ৩৮,০০০ টাকা পাবো।" মানে আমি নাকি মানে কালেকশন করেছি কিন্তু ওনাদের দিইনি। লাস্টে যখন বললাম যে, আ "এটা তো না যে আমি ফোনপেতেই যে শুধু পেমেন্ট করেছি, কখনো আমি ক্যাশ দিয়েছি বা কখনো আমার দিদা মারা যাওয়ার সময় বা বাবার সময় তখন আ ম্যানেজার গিয়েও টাকা নিয়ে এসছে। তো এখানে তো গ্যারান্টি নেই যে উনারা কোনো কিছু নিয়েছে কিনা। আমি তো তোমাকে সব প্রুফ দিয়েছি।" তো উনার হাসব্যান্ড ফোন করে আমাকে বলছেন যে, "তোকে আমরা অন্ধের মতো বিশ্বাস করতাম। তুই কোম্পানি থেকে ৳১,০০,০০০ নিলি? মাথায় হাত। ৳১,০০,০০00।" আমি বললাম, তখন আমি মাথা গরম হয়ে বলেছি, "আমাকে তাহলে প্রুফ দিতে হবে।" ব্যাস ওখানেই ওনারা চুপ। বলছে যে বাবার পিরিয়ড মানে বাবার টাইমে আমি ৳১,০০,০০০ নাকি দিয়েছি। কিন্তু বাবার টাইমে আমি ২ দিন কাজে গেছিলাম। মানে কালেকশন করেছিলাম। ২ দিনে নিশ্চয়ই দুটো কাউন্টার থেকে ৳১,০০,০০০ কালেকশন হয় না। হতই ৬,০০০ কখনো ১০,০০০ এরকম। এবং তো এটা নিয়ে তোমার খারাপ লাগা খারাপ লাগা রয়েছে মানে ইভেন দীর্ঘদিনের। মানে আমি যখন উনার ম্যানেজারের হাতে যখন সমস্ত কিছু হ্যান্ড ওভার করে দিই, বিল সমস্ত কিছু। উনি কিন্তু দেখেই কিন্তু আমাকে সিগনেচার করে আমি যখন মেইল করি ওনারা লিখেছিলেন অ্যাপ্রুভ করেছিলেন। তাহলে যদি ওনারা টাকা পেতেন তাহলে নিশ্চয়ই আমাকে অ্যাপ্রুভটা ট্রু। দিতেন না। কিন্তু তারপর তুমি অ্যাপ ক্যাপ চালানোর সিদ্ধান্ত তারপরে কবে নিলে? না, তার আগে যখন আমি ওই আইপ্যাক এ চাকরি করতাম বা নরমাল যখন করতাম, মানে আমার বন্ধু ও আইপ্যাকেই তো করতো, চৈতি। তো যখন ও যেত না তখন আমি কি করতাম ওই আপ ডাউন এর সময় আ উবেরটা অন করে নিতাম। হুম, হুম। তখন আমার একটা ইনকাম, একটা এক্সট্রা ইনকাম। তো তারপরেই যখন আমি ভাবলাম যে মানে আমাকে তো কিছু বাবা-মার পাশে তো আমাকেই দাঁড়াতে হবে। আমার বাবা-মা তো আমি ছাড়া কেউ নেই। মানে বাবা হচ্ছে আমার জীবন। মানে আজ যদি সত্যি মানে বাবা যদি কিছু হয়ে যায়, মানে আমি নিজেকে কতটা মানে ঠিক করতে পারবো আমি জানি না। বাট আ তখন ওই মার্চ মাসের ৬ তারিখ থেকে আমি Uber, Rapido মানে বাইক রাইড শুরু করলাম। তো যেই প্রবলেমটা হয় কি মানে এই যে তুমি বাইক রাইড শুরু করলে, মেয়ে ড্রাইভার বলে কি সমস্যা হয় কখনো? প্রচুর, কিরকম? প্রচুর মানে মেয়েরাই মেয়েদের শত্রু হয় এটা আমি বুঝলাম। হুম। অ্যাকচুয়ালি ধরুন প্রচুর মানুষ বুক করেছে, রাইড ক্যানসেল। কেন? আনকমফোর্টেবল লাগছে। এরকমও হয়েছে যে ১ কিলোমিটার বা কিছুটা বা ওনার ডেস্টিনেশন আমি পৌঁছে গেছি। ফোন করছি, "হ্যাঁ, আসছি।" তারপর দেখি রাইড ক্যানসেল। কিন্তু এটা বোঝেন না যে ওই যে আমি অতটা দূর যে আসলাম মানে গাড়ির তেল খরচা করে, ওটা তো আর Uber বা Rapido তো দেবে না। ওটা তো আমার তেল খরচাটা তো আমার নিজের পকেট থেকেই দিতে হলো। এরকম প্রচুর মানে সেটা ক্যানসেলের কি কারণ? মহিলা কমফোর্টেবল নই। আচ্ছা। এরকম তো সেটা কাদের থেকে বেশি আসে? ছেলেদের থেকে না মেয়েদের ছেলে থেকে? থেকে কম, ছেলেদের থেকে কম কম। আসে। মেয়েদের থেকে থেকে প্রচুর আসে, প্রচুর। আচ্ছা। মানে দিনে যে এরকম প্রচুর এরকম হয়। তো ছেলেদের থেকে আসে না তা না, ছেলেদের থেকেও আসে কিন্তু কম আসে। আবার আ ২ বার মানে খারাপ সম্মুখীনও হয়েছে। কিন্তু কিরকম খারাপ অভিজ্ঞতা? খারাপ অভিজ্ঞতা বলতে কি হয়েছে, একদিন একটা দাদা উনি সল্টলেক থেকে উঠে যান। HSBC তে উনি নামবেন। তো হুট করে আমার গাড়ি মানে আর ২ মিনিট আমার রাইডে দেখাচ্ছিল। মানে সিটি সেন্টার 1 এর সামনে আমি। সিটি সেন্টার না HSBC র আগে ওই যে ভিকাডামের সামনে সিগনালে। তো জাস্ট পার হয়ে উনি যাবেন। তো কি আছে আমার হট করে গাড়ির টায়ারটা পাংচার হয়েছে। উনিও কিন্তু বুঝেছেন মানে গাড়িটা কেঁপে উঠেছে। উনি বুঝেছেন। আমি বলছি, "দাদা আপনার তো আর ২ মিনিট লাগবে। তো আমার গাড়িটা এরকম পাংচার হয়ে গেছে। যেতে পারব না। তো ঠিক আছে আমার টাকাটা লাগবে না।" উনি যখন আমাকে এটা বললেন, "তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে টাকাটা দেব?" ৳৫৫ তার রাইড হয়েছিল। আমি বললাম, "দেখুন এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার নেওয়ার কথাই। কারণ আমি যদি এখানে ভেহিকল ইস্যু দেখাই,
তো আমি টাকাটা পেয়ে যাব, আর আপনার তো এখান থেকে মানে হাঁটা পথ তো জাস্ট 2 মিনিট, তো আমি মানে হতেই পারে। তো এই একটা অভিজ্ঞতা। আর একটা যেটা খুব খারাপ অভিজ্ঞতা হয়েছিল, একদিন একজন উঠেছিলেন, ওঠার পর উনি হট করে আমার কোমরে হাত দিয়েছিলেন, ঠিক আছে? তারপরে আমি যখন একটু এগিয়ে যাই, তখন উনি আমার মানে মোবাইলে ওনার ঘাটার নাম করে উনি আমার পায়ে হাত দিয়েছিলেন। তো আমি যখন ওনাকে বলেছিলাম যে, "দাদা অ্যাকচুয়ালি আমার মানে আমি ওরকম নই বা একটু প্রবলেম হচ্ছে।" তখন উনি বলেছিলেন যে, "আরে এক্সট্রা কি লাগবে আমি দিয়ে দেবো।" আমি তখন ওনাকে ওখানে নামিয়ে দিয়েছিলাম। আমি ওনাকে বলেছিলাম যে, "আমি সৎ পথে ইনকাম করতে রাজি আছি। আমি আমার শরীর দিয়ে নয়।" এরকম আরেকটা। মানে এরকম ধরনের খারাপ হ্যাঁ, অভিজ্ঞতাও আরেকটা হয়? খারাপ অভিজ্ঞতা মানে একজন লিলুয়া থেকে একজন বুক করেছিলেন, একজন নন বেঙ্গলি। উনি হচ্ছে হাওড়ার টিটি। তো উনি আমাকে বললেন যে বালিগঞ্জে উনি ওনার স্কিন থেরাপির জন্য গেছিলেন, যে আমাকে বললেন ১৫ মিনিট দাঁড়াও, আমি চলে আসবো। আমি তো আবার বাড়ি ফিরবো, মানে রুমে ফিরবো। তো আমি তোমাকে ইয়ে করবো, মানে যা এক্সট্রা হবে দিয়ে দেবো। ওই ১৫ মিনিটটা উনার ১ ঘন্টা হয়ে গেল। তো তারপরে উনি যখন ওনাকে নামালাম, উনি আমাকে ওনার ফোন নাম্বার দিয়ে বললেন যে, "যদি কখনো কোনো প্রবলেম হয় আমাকে বলবে।" কিন্তু আমি যখন মানে ন উনি কি হলো, শুধু ভাড়ার টাকাটাই দিলেন। আমি ওনাকে যখন বললাম যে, "দাদা আমি তো আপনার জন্য ১ ঘন্টা ওয়েট করলাম। এতে তো আমার মানে ভাড়া হয়ে যাওয়ার কথা। আরে আসো আমার রুমে আসো, কি খাবে বলো?" ঠিক আছে? মানে এরকম। আমি বাড়ি যেতে না যেতেই ওনার মেসেজ শুরু। হাই, মানে হিন্দিতেই উনি লিখছেন, "বাড়ি পৌঁছে গেছো? আ বিয়ে করবে না?" মানে এরকম। সাথে, সাথে আমি ব্লক। মানে এরকম। আর ভালো অভিজ্ঞতাও ভালো নিশ্চয়ই অভিজ্ঞতা হয়েছে? মানে প্রচুর। কিরকম? প্রচুর মানে অনেক মহিলারা যখন মহিলা বা এরকম মানে পুরুষ, মহিলা দিয়েই বলছি, যখন উঠেছেন, তো ওঠার পর বলছে, "আরে তো আমার বন্ধুর নামও কেয়া। তো খুব ভালো লাগলো যে মানে তুমি এরকম মানে একজন মেয়ে রাইডার। তো খুব ভালো লাগলো।" মানে এরকম আ রিসেন্ট হয়েছিল তাজুদা হুম, হুম। আ কি হয়েছে, উবের বুক করেছেন। তো উবের বুক করার পর এবার আমাকে বলছে, আমি গেছি। বলছে, "আরে তাজুদা মানে দেবপ্রতিম দা। দেবপ্রতিম আচ্ছা, ব্যানার্জি।" হ্যাঁ, মানে দাশগুপ্ত। হ্যাঁ, দাশগুপ্ত। হ্যাঁ, দাশগুপ্ত না হ্যাঁ, যাই হোক সবাই যাকে তাজুদা বলেই তাজুদা চেনেন। বলে, হ্যাঁ। তো এবার আমাকে বলছে, "মা একটুখানি হেলমেটটা আমায় পরিয়ে দিবি?" আমি বললাম, "হ্যাঁ, নিশ্চয়ই।" পরিয়ে দিয়েছি। এবার ওঠার সময় আমাকে বলছে, আমি একটু ধরে উঠছি কিন্তু কিছু মনে করিস না।" আমি বললাম, "না, কেন মনে করব? আপনি চলুন।" তো এবার আমি বলছি যে, "একটু দাঁড়াবেন? আমি তেল ভরবো?" আমাকে বলছে, "আমি ৳১০০ দিচ্ছি, তেল ভর।" আমি বললাম, "না, না, লাগবে না।" বলছে, "আরে আপনি কি বলছিস রে? আ তুমি করেই বল।" তখন উনি আমার লাইফ জার্নিটা শুনলেন। কি করি না করি। তখন উনিও ওনার আ মানে বলছেন, মানে বই করেন, যে আমি তো ওনাকে তখন মানে মুখ দেখেছি বাট নাম জানতাম না। এবার উনি একাডেমিতে ওনাকে নামালাম। উনি বলছে, "দাঁড়া, তোর সাথে একটা ছবি তুলবো আমি।" ঠিক আছে, ছবি তুললেন উনি। তো বলছে, "তোর নাম্বারটা দিবি? যদি কখনো লাগে।" আমি বললাম, "হ্যাঁ, নিশ্চয়ই।" তো দিলাম। তো আমি তখন মাঝে, মাঝেই আমি হাই, হ্যালো মানে গুড মর্নিং, গুড নাইট দাদা। কোনো কাজ হলে বলবেন। তো বলছে, "হ্যাঁ রে মা, চিন্তা করিস না," এই সেই। তো উনি হট করে আমাকে একদিন এসএমএস করলেন যে, আ "শোন না, এরকম, এরকম অডিশন আমার একটা নতুন নেব। তো তুই চলে আসবি। আর আমার নতুন একটা ওয়েব সিরিজ আমি লঞ্চ করব। তো সেখানে তুই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করবি। তবে বাহ! দেখ, আমি তোকে সেটা ভাত জোগাড় দিতে পারব না। তোকে আমি অক্সিজেন জোগাড় দেব। মানে আচ্ছা। মানে আমার যখন হবে তখন আমি তোকে ডাকবো। তার অনুযায়ী তুই টাকা পেয়ে যাবি। কিন্তু তুই তোর যেটা ধর তোর কাজ পেলি বা তুই কিছু ধর পেলি, সেটা তুই কন্টিনিউ করতে পারিস।" আমি বললাম, "আচ্ছা ঠিক আছে।" তো কালকে একটা অডিশন মানে ওনার অডিশন ছিল। আ তো অডিশন দিয়েছেন। তো সেখানে আমি পুরো সারাদিনই ছিলাম ওনার সাথে। তো ওখানকার যারা ছিল মানে অনেকদিন ধরে কাজ করছেন, গোবিন্দদা বা অনেকেই ওনার যারা অ্যাসিস্ট করেন। তো উনি বলছে যে, ওই দাদাটা বলছে যে, "তোমাকে দেখে মনেই হয়নি যে তুমি এই ইন্ডাস্ট্রির মানে কিছুই জানো না। আচ্ছা। মানে এত ভালো কাজ করে।" দাদা বলছে যে, "হ্যাঁ, ওর পেটে খিদে আছে" বা মানে এরকম উনি বললেন। মানে ওইখানে যাওয়ার পর মানে আমার এটা মনে হয়নি যে আজ আমি ১ম মনে মানে হচ্ছে সবাইকে খুব চেনা। সবাইকে খুব চেনা। তার মানে তুমি কাজ করতে ভীষণ হ্যাঁ, ভালোবাসো। তো এরকম হয়েছে। আরেকদিন এরকম হলো ২-৩ দিন আগে একটা মেয়ে সুনন্দা দত্ত বলে, উনি হচ্ছে মানে ২৮-২৯ বছর বয়স। আর্মি স্কুলে পড়ান। তো উনি ওই হিডকোর মোড় থেকে উনি বুক করেছেন। কসবা আরটি অফিসে উনি যাবেন। এবার উনি আমার গলা শুনে ১ম এ বুঝতে পারেননি। যাওয়ার পর বলছে, "হ্যান্ডশেক করবে একটু?" আমি বলছি যে, "হ্যাঁ, নিশ্চয়ই।" বলছে, "আসলে আমারও আজকে গাড়ির পরীক্ষা রয়েছে ৪ চাকা। তো এবার আমার মনে হচ্ছে আমি পাস করে যাবো।" আমি বললাম, "কেন?" তো বলছে, "না, আমার খুব ভালো লাগছে তুমি এরকম একজন এরকম কলকাতায় তো আমি আজ অব্দি কোনোদিনও এরকম হয়নি।" আমি বললাম, "না, এরকম আছে ২-৩ জন মানে এরকম আমারও দেখা।" কিন্তু নেই। তখন আবার আমাকে কেউ চকোলেট দেয়, কেউ আবার এরকম আরেকজন ছিলেন,
তো তিনি হচ্ছে সল্টলেক থেকে একজন আঙ্কেল, উনি বলছে উনি জাস্ট ক্যান্সেল করতে যাবেন, আর আমি তখন পৌঁছে গেছি, উনি বড়বাজার নামবেন। এবার উনি বলছেন আমি পুজো দিয়ে যাব, তো চালানো দেখে উনি আবার ওই পুজোতে একটা আমার একটা ফ্রুটি পেয়েছেন, তো ফ্রুটিটা আমাকে দিয়ে বলছে এটা তুমি তোমার জন্য। এবার বড়বাজারে যখন আমি নেমেছি আমি বলছি যে আঙ্কেল অসুবিধা নেই তো? বলছে আমি এই প্রথম মানে এত ভালো কোনো রাইডারকে দেখলাম যে এত ভালো করে রাইড চালালো, মানে হাত খুব পাকা। আমার মনের মানে যে ভ্রান্ত ধারণা সেটা আমার কেটে গেল। তো বাহ! মানে আমার অনেক ভালোবাসাও পেয়েছো। প্রচুর। যেমন অনেক খারাপ অভিজ্ঞতা হয়েছে, হুম। ভালো অভিজ্ঞতাও হ্যাঁ, অনেক। প্রচুর।